This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকেল ৫টা মানেই পাঁচ কথা মানেই হচ্ছে সারাদিন যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে একেবারে ঝাড়াই বাছাই করে সেরা খবর আর তার চুলচেরা বিশ্লেষণ। আজ পাঁচ কথায় কোন খবরগুলো থাকছে প্রথমেই দেখাই ইস্যু। বিগবারে দেখাবো আজকে পাঁচ কথার ইস্যু। প্রথম ইস্যু, ভলিবল টুর্নামেন্টের সূচনাতেও গুলি কোথায় কেন দেখাবো আপনাদের পাঁচ কথায়। ইস্যু ২, জেপিসি বৈঠকে ফের সংঘাত, বিস্তারিত দেখাবো পাঁচ কথায়। ক্লাবের ভলিবল টুর্নামেন্ট সেটার উদ্বোধন হবে, সেখানেও নাকি গুলি চলল, তাও আবার পুলিশ আর তৃণমূল নেতা মানে শাসক দলের তাবড়ো নেতাদের উপস্থিতিতে চলল। মহা বিতর্ক মালদার সেই মানিকচকে। টিভি9 বাংলার খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসলো প্রশাসন। বাজেয়াপ্ত করা হয়েছে বন্দুকগুলি 4 জনের বিরুদ্ধে। ইতিমধ্যেই 4 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। প্রশ্ন উঠছে, এভাবে কি দায় এড়ানো যায়? যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, অনেক কচি কাঁচা অনেক শিশুরাও তো ছিল ওখানে, তার দায় কে নিত? কথায় কথায় ছুটছে গুলি, খেলার ছলে চলছে গুলি, বুলেট রাত চলছে মালদায়। এই ছবি মালদার মানিকচকের নূরপুর অঞ্চলের টিপটপ নামে স্থানীয় এক ক্লাবের ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হলো 4 রাউন্ড গুলি চালিয়ে। দৃশ্যটা ভালো করে খেয়াল করুন। ভলিবল কোর্টের চারপাশে ভিড়ে ঠাসা, তার মধ্যেই পরপর গুলি চালাচ্ছেন উদ্যোক্তারা। তখন অনুষ্ঠানে কে উপস্থিত? স্থানীয় সূত্রে খবর, মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র জামাই ও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সৌম্যদীপ সরকার, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, নূরপুর অঞ্চল তৃণমূলের সভাপতি ফয়াজ আহমেদ খান এবং মানিকচক থানার আধিকারিকরা। তাদের সামনেই অবাধে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হলো, অথচ কেউ কিছুই বললেন না। আইনসঙ্গত অপরাধ, এটা করা উচিত হয়নি। ওরা আবেগবশত করে ফেলেছে। ওদের বাবা কাকাদের বন্দুক ছিল, সেটা নিয়েছে ওরা খেলাটাকে ওইভাবে মানে করতে গেছে। এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএস হিসাবে পারমিশন যদি দেয় তাহলে এটা করা যেতে পারে। যদি পারমিশন দেয় না দিলে এটা করা যায় না। তৃণমূলের কোনো উদ্যোক্তা নেই, ওটা একটা ক্লাবের খেলা হচ্ছে। এটাকে সবসময় তৃণমূল করবেন না। বিধায়কের মন্তব্য শুনে অনেকেই প্রশ্ন তুলছেন। মাত্র কয়েকদিন আগে তার দলেরই জেলা সহসভাপতি গুলিবিদ্ধ হয়ে খুন হলেন। তৃণমূলের গোষ্ঠীকন্দলে কালিয়াচকে গুলি চলল, তার রেশ কাটতে না কাটতেই কালিয়াচকেই ফের গুলি চলল পুলিশকে লক্ষ্য করে। আর এত কিছুর পরেও ভিড়ে ঠাসা মাঠের মধ্যে গুলি চালানোর দুঃসাহস হলো কি করে? এত মানুষ আছে, বাচ্চা ছোট ছোট শিশুরা আছে ওখানে, তো ওই খেলার মাঠে আবেগে গুলি ফায়ারিং করে উদ্বোধন করা, এটা কোনো আবেগবশত না, আসলে এটা পরিকল্পনা করে করছে। ভয় দেখানো, ওই এলাকাকে সন্ত্রস্ত করে দেওয়া, মানুষ যাতে ওদের বিরুদ্ধে কোনো মুখ না খোলে। প্রবল বিতর্কের মুখে ক্লাব কর্তৃপক্ষের সাফাই, বন্দুকগুলির লাইসেন্স ছিল। হইচই শুরু হতে সেই বন্দুকগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। 4 জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও রুজু হয়েছে, কিন্তু তাতে প্রশ্ন ওঠা থামছে না। পুলিশের সামনেই তো ঘটনা ঘটেছে, প্রশাসনের কর্তা ব্যক্তিরা তো সেখানে ছিল এবং সেখানে তারা নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে। আমি মনে করি টিভি9 বাংলা খবর করার পরে তাদের হুঁশ ফিরেছে, তারা তৎপরতা শুরু করেছে। এই একই ঘটনা মালদা জেলায় এই সাম্প্রতিক সময়ে যা ঘটেছে সবটাই হয়ে যাওয়ার পরে পুলিশ তৎপর হয়েছে। দুলাল সরকার খুনের পরে খোদ মুখ্যমন্ত্রী মালদায় গিয়ে কড়া বার্তা দিয়েছিলেন, ছুটে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি। কিন্তু দিনের শেষে শাসক দলেরই নেতা নেত্রীদের উপস্থিতিতে, পুলিশের উপস্থিতিতে যদি এভাবে প্রকাশ্যে গুলি চলে, তাহলে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে কি প্রশ্ন তোলা অযৌক্তিক? মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা। ইন্দিরা গান্ধী জরুরি অবস্থায় এত বাড়াবাড়ি করেন যতটা মোদী সরকার করছে। অলিখিত জরুরি অবস্থা চলছে, ক্ষোভ উগরে দিলেন কে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে আজ আবার ঝামেলা হলো।
এবার তারিখ নিয়ে গোলমাল। আর বৈঠকে কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান দিয়ে একদিনের জন্য সাসপেন্ড হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ 10 বিরোধী সাংসদ। জেপিসি চেয়ারম্যান জগদম্বিকা পাল বলেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে অসংসদীয় ভাষায় গালাগালি করেছেন। बीजेपी चेयरमैन এবং মেম্বাররা আমাদেরকে ডোমেস্টিক হ্যান্ড বলে ভাবছে। कल्याण बनर्जी ने हमको आज मतलब अनपार्लियामेंट्री वर्ड्स यूज किया, गालियां दी, जिस तरह के आरोप लगाए, मुझे लगता है सोच समझ करके मैं उनसे गुजारिश करता रहा, निवेदन करता रहा कि कम से कम जिनको हमने बुलाया उनको सुन लेने दीजिए, उसके बाद डिस्कस कर लेंगे। जब मैं बोलने के लिए माइक लिया तब तक अपोजिशन ने मेरी आवाज को दबाने का प्रयास किया और आज भी जिस तरह से बदतमीजी की यही कहीं से भी एक्सेप्टेबल नहीं। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক আর গোলমাল, দুটি বিষয় যেন সমার্থক হয়ে গিয়েছে। অক্টোবরে এমনই এক বৈঠকে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গোলমালে জড়িয়েছিলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কাঁচ ভেঙে হাত কেটে রক্তারক্তি পর্যন্ত হয়েছিল। বছর ঘুরলেও জেপিসি আর ঝগড়ার পরম্পরায় বদল এলো না। এবার ঝামেলার কারণ কি? 19, 20 এবং 21শে জানুয়ারি যৌথ সংসদীয় কমিটির সফর ছিল। কলকাতা, পাটনা ও লখনৌয়ে কমিটির সদস্যরা সফরে যান। 24 ও 25শে জানুয়ারি দিল্লিতে জেপিসির বৈঠক ডাকা হয়। বৈঠক পিছনের অনুরোধ জানান বিরোধী সাংসদরা। চেয়ারম্যান সহ বিজেপির কেউ কিছু শুনলো না, তো ন্যাচারালি আমরা প্রতিবাদ করলাম, স্লোগান হয়েছে, ওয়েলেন নেমেছিলাম আমরা প্রতিবাদ করতে 10 জন। एक तरफ कहते हैं आप उनकी अल्पसंख्यक मुसलमानों की बात करते हैं और जम्मू कश्मीर में जहां इतनी बड़ी तादाद मुसलमानों की है, उनके उस स्टेट से एक डेलीगेशन आया, उसको आज खुद विपक्ष सदन में जैसे हाउस हो पार्लियामेंट हो उसमें बेल में आके हंगामा करना, नारे लगाना, शाउटिंग करना। এই তারিখ নিয়ে আপত্তি থাকাতেই প্রতিবাদ জানান বিরোধী সাংসদরা। বৈঠক কক্ষের ওয়েলেও নেমে আসেন। তারপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ 10 বিরোধী সাংসদকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়। দুটো ক্র্যাচ পেয়েছে, দুটো ক্র্যাচও সেই রকম, সেই ক্র্যাচের জন্য সরকার চলছে। কিন্তু আমার মতামত হচ্ছে যে জেপিসি বা স্ট্যান্ডিং কমিটির পাওয়ার নেই এই সাসপেন্ড করার। সাসপেন্ড একমাত্র স্পিকার করতে পারে। পার্লামেন্ট ইজ কন্ট্রোল বাই 2%, টপ 2%, ইউ আন্ডারস্ট্যান্ড। বিজেপি যেভাবে ভারতবর্ষের পার্লামেন্টের গণতন্ত্র নষ্ট করলো, ইন্দিরা গান্ধী এমার্জেন্সিতে এতটা করতে পারেনি। জেপিসির বৈঠকে অশান্তি ধারাবাহিক ঘটনা হয়ে দাঁড়াচ্ছে এবং প্রায় প্রতিবার কেন্দ্রীয় চরিত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যার প্রভাব পড়ছে রাজ্য রাজনীতিতেও। ভারতবর্ষে প্রথম একটা জেপিসি হচ্ছে যে জেপিসির বিরোধিতা করে 5 কোটি দরখাস্ত জমা পড়েছে। তাহলে প্রকৃত বিরোধীদের সংখ্যা কত হিসাব করে নিন। সেইখানটা একটা স্বৈরাচারী মানসিকতা প্রয়োগ করে এই জেপিসির জেপিসির কমিটি থেকে কোনো সাংসদকে তাড়িয়ে দেওয়া ঠিক না। কল্যাণ ব্যানার্জির ভূমিকা জেপিসির অভ্যন্তরে, বিশেষ করে যে ধরনের আচরণ উনি করেছেন, সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। ওই দুটো বিল পাস করে নিয়ে গেল ন্যায় সংহিতা, সেটাও তো 167 জনকে ওরা বার করে দিয়ে ন্যায় সংহিতা পাস করে দিল। ওখানে একটা ডিক্টেটোরিয়াল অথরিটি এস্টাবলিশড হয়েছে, ওরা ওইভাবেই করবে। এ কোথাও গ্লাস ভাঙছে, কোথাও বোতল ভাঙছে, আজকে আবার আপনারা বলছেন বিশৃঙ্খলা করছে। এই লোকটা মানসিকভাবে অস্থির হয়ে পড়েছে। এখন সেটা ভাইপোর চাপে না বয়সের চাপে আমি বলতে পারবো না। হি ওয়াজ আ গুড পার্লামেন্টেরিয়ান ওয়ান্স আপন এ টাইম। আমাদের বক্তব্য শুনতাম। এখন কি সব চু চু চা চা কি করছে, পুরো মানসিকভাবে অপ্রকৃতস্থ অবস্থায় আছে কল্যাণ। পরের মাসেই দিল্লিতে নির্বাচন, পরের বছর ভোট পশ্চিমবঙ্গে। জাতীয় রাজনীতিতে ওয়াকফ সংশোধনী বিল কি রাজ্য নির্বাচনগুলিতে সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে? তাই কি রাজনৈতিক সংঘাত এত তীব্র? জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশের জঙ্গি সংগঠনের বিষ নজর কি এবার ভারতে? ভারতের মৌলবাদী সংগঠনের হাত ধরে জাল বিস্তারের ছক, বিস্ফোরক কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট TV9 বাংলার হাতে। জাহা ইন্ডিয়ার সঙ্গে যোগ তাওহিদুল উলাইয়া জঙ্গি সংগঠনের। তাওহিদুল উলাইয়া বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদী জঙ্গি সংগঠন। জাহা ইন্ডিয়ার হাত ধরেই ভারতের শাখা খুলতে চেয়েছিল তাওহিদুল। 3রা জানুয়ারি লালগোলায় খারিজি মাদ্রাসায় জাল বিস্তার নিয়ে বৈঠকে বসে জাহা ইন্ডিয়া। বৈঠকে PFI সদস্য ও JMB সমর্থক উপস্থিত ছিল, এমনটাই খবর সূত্রের। 5 ভাগে ভাগ হয়ে ভারতের জাল বিস্তারের পরিকল্পনা বাংলাদেশের জঙ্গি সংগঠনের। মুর্শিদাবাদ থেকেই সংগঠন বিস্তারের ছক উল্লেখ গোয়েন্দা রিপোর্টে।
প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশ সীমান্তে অপ্রীতিকর ঘটনার আশঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গ সীমান্তে কড়া নজরদারির নির্দেশ তাই বিএসএফ এর স্পেশাল ডিজি। অরক্ষিত যে সমস্ত এলাকা রয়েছে সেখানে বাড়তি সতর্ক থাকার নির্দেশ জারি করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের 4096 কিলোমিটার সীমান্ত রয়েছে। 31শে জানুয়ারি পর্যন্ত কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তের দায়িত্বে থাকা সবকটি বর্ডার আউটপোস্টকে সতর্ক করা হয়েছে। নির্দেশে বলা হয়েছে যে প্রয়োজনে রাতে বাড়তি জওয়ান মোতায়েন করে নজরদারি বৃদ্ধি করতে হবে। বিএসএফ সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্তে পরিস্থিতি খারাপ করার জন্য ওপার থেকে উস্কানি আসতে পারে। কোনো রকম প্ররোচনায় যাতে পা না দেয় সে ব্যাপারে সীমান্ত এলাকার গ্রামবাসীদের সচেতন করতেও বলা হয়েছে। সীমান্তে যখন এ ধরনের উস্কানিমূলক কার্যকলাপ দেখা যাচ্ছে, ঠিক সেরকমই একটা সময় মালদার সুখদেবপুর, সেখানে আবার ফসল লুট, জমিতে জল দিয়ে পাম্প লুট করে চম্পট বাংলাদেশি দুষ্কৃতীরা। কাঁটা তারহীন সীমান্ত এলাকা, আর এখানেই চোরা পথে অনুপ্রবেশ চলে। বিএসএফ গ্রামবাসীদের প্রতিরোধে পিছু হটল ওপারের দুষ্কৃতীরা। সৌজন্য অতীত, ইউনুস জামানায় শুধুই বিদ্বেষ খুঁজছেন গ্রামবাসীরা। শুধু ফসল কাটছে তাই নয়, জমিতে জল দেওয়ার যে মেশিন, সেই মেশিন উপরে নিয়ে চলে যাচ্ছে এবং পুরো জমি লণ্ডভণ্ড করে দিচ্ছে। অথচ তার পাশেই রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, তারা কোনো কিছুতেই বাধা দিচ্ছে না, বরঞ্চ অভিযোগ তারা সেই সমস্ত বাংলাদেশি দুষ্কৃতীদের সাহায্য করছে। আর দিনের পর দিন এই ঘটনা ঘটেই চলেছে। কারণ এই পারের যারা মানুষ, সুখদেবপুরের বাসিন্দারা, তারা কিন্তু চাইলেই কাঁটাতার টপকে গিয়ে তাদেরকে বাধা দিতে পারে না। কারণ সেখানে বিএসএফ মোতায়েন রয়েছে, বিএসএফের নজরদারি রয়েছে। তাদের নির্দিষ্ট সময়ে গেট খোলা হয় এবং তারপরেই সুখদেবপুরের বাসিন্দারা সেখানে যেতে পারেন। ফলস্বরূপ কাঁটাতারের এপারে থেকেই তাদের দেখতে হচ্ছে তাদের জমি লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, তাদের ফসল লুট হয়ে যাচ্ছে। এখন এই পরিস্থিতি আর কতদিন চলবে, এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন। মালদা সুখদেবপুর থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। ওরাই লুট করছে এখন, মানে এখন ওপারে কোনো ফসলই রাখছে না, গাছগাছলা কিছুই রাখছে না আমাদের। আরও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, আমরা তো আর যেতে পাই না, তার বন্দি আছে। আমাদের যেতে গেলে এন্ট্রি করে যেতে হয় বিএসএফের কাছে। হ্যাঁ, বিজেপি সাহায্য করছে, বিজেপি থাকছে। প্রায় ওরা লোক ছিল 3 থেকে 3,500। তারপর আমরা বিবাদ দিলাম, প্রায় আমরা 300 লোক ছিলাম, ওরা পারলো না। ওরা বলছে যে 4 দিনে কলকাতা দখল করে নেব। 4 দিনে আমাদের সামান্য 300 লোককে ওরা দখল করতে পারে না, তো 4 দিন তো দূরেই থাকলো। আগে 300 এই সুখদেবপুর এরিয়াটাকে আগে দখল করুক, তারপর আমরা কলকাতার দূরে ভাবতে বলবো ওদেরকে। ওদের বিডিআর টাকা নাই। আমরা যা খবর পেয়েছি, কেউর কাছে 500, কেউর কাছে 1000, যা যেরকম পাই তার কাছে সেরকম করে নাই। এদিকে তো কাজকর্ম নেই, এদিকে কাজকর্ম আসবে। পাসপোর্ট করে তো থাকতে পাবে না এখানে, মানে 7 মাস, 1 বছর, 1.5 বছর থাকতে পাবে না। তখন এইভাবে চোরাচালান হয়ে চলে আসে ওরা। আর এ নিয়েই আমরা কথা বলেছিলাম প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রর সঙ্গে। শুনুন তার বক্তব্য। এটা আমাদের প্রত্যেকবারই এক্সট্রা ভিজিলেন্সের একটা ওয়ার্নিং দেওয়া হয় এবং সেটা পালন করতে হয়। কারণটা আর কিছু নয়, কারণটা হচ্ছে এই দিন দুটি বিশেষ দিন এবং সেই স্বাধীনতা দিবসে কিংবা গণতন্ত্র দিবসে আমরা যদি আমাদের সেই দিবসগুলো পালনের মাঝখানে কোনোভাবে যদি কোনো উগ্রবাদী কিংবা টেররিস্ট এসে যায় এবং তারা সাকসেসফুল হয়, তাহলে এটা আমাদের কাছে অত্যন্ত অসফলতার ব্যাপার এবং আমাদের লজ্জাস্কর ব্যাপার। আজকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা এবং তারা এসছেন আমাদের মানে বাংলাদেশে এসেছেন, সেখানে যদি কোনোভাবে তাদের উপস্থিতিতে এমন কিছু স্টার্টলিং কিছু যদি ঘটিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের প্রচন্ডভাবে আমাদের মাথা নিচু হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে যে পাকিস্তান যেটা চাইছিল সেটা বাংলাদেশের লোকদের তাদের মাধ্যমেই তারা সফলতার চেষ্টা করেছিল এবং করবে। আর এবার হেলাবাড়ির কথায় আসি। বাঘাযতীন, ট্যাংরা, সল্টলেকের পর আজও হলো তপসিয়া। হেলে পড়া বহুতল ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক। 59 নম্বর ওয়ার্ডে একটি বহুতলের ওপর হেলে পড়লো আর একটি বহুতল। দুটি বহুতলের মাঝে লোহার বিম দিয়ে হেলে পড়া আটকানোর চেষ্টা হয়েছে। মাত্র 10 থেকে 12 বছরে পুরনো এই নির্মাণ
কিভাবে হেলে পড়লো প্রশ্ন উঠছে। নির্মাণের ত্রুটি থাকলে দায় কার? প্রশ্ন স্থানীয়দের। তাসের ঘরের মতো বারবার হেলে পড়ছে বাড়ি, গোড়ায় গলদ। নজরদারির অভাবে অভিযোগে পুরসভার দায় এড়াতে পারে কি? স্থানীয় কাউন্সিলর আবার এ ব্যাপারে কিছুই জানেন না বলছেন। এই মুহূর্তে আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি কলকাতা পুরসভার 59 নম্বর ওয়ার্ডের লোকনাথ বোস গার্ডেন লেনের এই যে পাশাপাশি দুটি বহুতল আমরা দেখতে পাচ্ছি, এই যে G+4 কনস্ট্রাকশন 12 নম্বর লোকনাথ বোস গার্ডেন লেনের এই যে বহুতল, এই বহুতলটি কিন্তু যেটা মূলত অভিযোগ সামনে উঠে আসছে যে ডান দিকে অর্থাৎ পাশের যে G+4 কনস্ট্রাকশন রয়েছে সেদিকে হেলে গেছে। তবে নিচে এই দুটি বহুতলের মাঝখানে দাঁড়িয়ে থাকলে যে দূরত্ব বা গ্যাপ রয়েছে সেই গ্যাপ কিন্তু এইভাবে পাশাপাশি দুটি G+4 কনস্ট্রাকশন তৈরি করার ক্ষেত্রে পর্যাপ্ত নয়। দুটি বহুতলের মাঝে এই যে হেলে পড়ার বিষয়টি সামনে আসার পর থেকে কিন্তু লোহার বিম দিয়ে একটি সাপোর্ট দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে। দুটি বহুতলের মাঝখানে এই হচ্ছে দূরত্ব, অর্থাৎ খুব বেশি হলে 1 ফুটের দূরত্ব রয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক বলেই কিন্তু মনে করা হচ্ছে। পাশাপাশি কিভাবে এই দুটি বহুতল একেবারে শুরু থেকেই যে দূরত্ব মেনটেন করে তৈরি করা হয়েছিল সেক্ষেত্রে কিভাবে অনুমতি পেল তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। এমনি আমাদের এখানকার আমাদের যিনি বাড়িওয়ালা উনিও বলছিলেন কয়েকদিন আগে, দিন 15 আগে বলছিলেন যে এরকম অবস্থা, এটাকে কমাতেই হবে। থানাতেও গেছিলেন বা কাকে বললে কী করলে হয় না করলে বলছে। প্রমোটারের সঙ্গে আলোচনা করেছেন বাড়িওয়ালা যে এটা কিছু করবেন বলে। আতঙ্ক তো একটা মনের মধ্যে আছে না, আপনি বলেছেন যে একটা কিছু করবে, একটা এরকম ধরনের বলছিলেন। যেমনটা বলছিলাম আপনাদের, স্থানীয় কাউন্সিলর তিনি অবশ্য পরিষ্কার বলছেন তিনি কিছুই জানেন না। শুনুন। ভাই আমার কাছে, আমি এইসব বিষয়ে থাকি না। আমার এই তো সবে দুয়ারে সরকার শেষ হলো, আবার 27 তারিখে আছে, আবার 31 তারিখে আছে। আমি মানুষের কাজ নিয়েই থাকি। কোথায় কে কোন মানে কোন জায়গায় কোথায় কোন গলিতে ইনলিগাল বিল্ডিং করছে আমার কাছে কোনো খবর নেই, কেউ আমার কাছে আসেও না, আমি এসব কাজ করিও না। আর আমি এখন আজকে TV9 দেখলাম, দেখে সঙ্গে সঙ্গে আমি আমার কর্পোরেশনের ইঞ্জিনিয়ারকে বললাম ইমিডিয়েটলি ব্যাপারটা আপনারা দেখুন কোন জায়গায় হয়েছে। ওনাদেরকে ঠিকানা জানালাম, যে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন বড় 7-এর বিল্ডিং ডিপার্টমেন্টের, ওনাকে জানালাম। বহু বছর আগের, এখন হ্যাঁ এখানে আমি তো সবে এসেছি, এই 9 বছর হবে। আমি কি করে জানবো ভাই? তার আগেই সব তৈরি হয়ে গেছে। এখন আমি কে প্রমোটার কে কি আমি কোথায় খুঁজবো? প্রমোটার তো বিল্ডিং বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছে। আর যারা রয়েছে তারাও তো একবার এসে আমাকে কমপ্লেন করতে পারতো। আর এ নিয়ে শুভেন্দু চট্টোপাধ্যায় কি বলছেন, শুভেন্দু অধিকারীর বা কি বক্তব্য শুনুন। মূল্যবোধের বড় অভাব ঘটছে সব জায়গাতেই, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ঘটছে। সেটা একটা পৌরসভা বা একটা সরকারি কর্মচারীকে, একটা সাধারণ মানুষকে, একটা প্রাইভেট অর্গানাইজেশন, তা না। মূল্যবোধের একটা ভীষণভাবে অবনমন ঘটছে বলে আমার একটা ধারণা। সেখানে দাঁড়িয়ে একটা সরকার বা একটা প্রতিষ্ঠান বা একটা কোনো কেউ করতে পারবে না। এটাকে আমাদের সামগ্রিকভাবে এটাকে ঢুকতে গেলে একা কারো পক্ষে সম্ভব না, সবাই মিলে এটার বিরুদ্ধে আমাদের হেলে পড়া বাড়ি, এটা ফিরহাদ হাকিমের সৌজন্যে 200 কোটি টাকা ফিরহাদ হাকিমের পিএ কালী বিল্ডিং প্ল্যান থেকে তুলে তপসিয়াতে তৃণমূলের প্রাসাদ বানিয়েছে। 200 কোটি টাকা কালী। মেয়রের আত্মসহায়ক তৃণমূলের পার্টি অফিস তৈরি করেছে 200 কোটি টাকা দিয়ে। পুরনো অফিসটা ভেঙে প্রাসাদ বানিয়েছে 7 তলা জাভেদ খানের জায়গায়, 7 তলা মাল্টি স্টোরেজ 5 স্টার হোটেল। আর কলকাতার পাশাপাশি হাওড়ায় সেখানেও আজ এক হেলা বাড়ি, আতঙ্কে বাসিন্দারা। শরৎ চ্যাটার্জি রোডের পর এবার সত্যেন বোস রোড। হাওড়াতেই আরও এক হেলে পড়া বহুতলের খোঁজ পাওয়া গেল। পুকুর ভরাট করে বহুতলটি তৈরির অভিযোগ। একটি বাড়ি হেলে পড়েছে পাশের বাড়ির উপর। হাওড়া পুরসভার নজরদারির অভাবের অভিযোগ।